কিছু তো আসলে বাংলাদেশের কালচারে যে রাজনৈতিক বক্তব্য আছে সেগুলো একদম টিপিক্যাল ওই মানে সেমান্টিক্সগুলোই ব্যবহার করতে হয় আর কি। সো আলটিমেটলি মানে মোটা দাগে যেটা দেখতে হবে যে বিরোধী দলের তো একটা দায়িত্ব কন্টিনিউয়াসলি সরকারি দলকে জনগণের হয়ে প্রেসারে রাখা, সমালোচনা করা, জবাবদিহিতা চাওয়া, সেই বিষয়গুলো নিয়ে কথা বলা। ফ্যাসিবাদের ব্যাপারে আমি আসলে একমত না। বিএনপি চাইলেও ফ্যাসিবাদ হতে পারবে না। ফ্যাসিবাদ হয়ে ওঠার জন্য যে কাঠামোগত স্ট্রেংথ, দার্শনিক জায়গা, আপনি যদি হিটলারের আর্ট এবং কালচারের সিম্যান্টিক্স পড়েন, তার যে অ্যাস্থেটিক বিউটি ছিল, আপনি ইউরোপের অনেক দেশ এখনও সেই লেভেলের কালচার তৈরি করতে পারে নাই। মানে ফ্যাসিবাদ কিন্তু অসাধারণ কালচারাল জায়গা তৈরি করেছিল। ফ্যাসিবাদ যে পরিমাণ টেকনোলজি তৈরি করেছে, আপনি সেই সময়টাতে যুদ্ধের পরের যে রিসেশনে সে তথ্য প্রযুক্তি, তারপরে মারণাস্ত্র তৈরি করা, বড় বড় গাড়ির যে কোম্পানিগুলো আজকে দেখতে পাচ্ছি আপনার ভলক্সওয়াগন থেকে শুরু করে, এগুলো হিটলারের আমলে প্রায় ব্যাপক রকম ফ্লারিশ করেছে। তো এই জন্য হচ্ছে এইটা বিএনপি ওই টাইপের দল না, সে চাইলেও পারবে না। এটা একমাত্র দল হচ্ছে আওয়ামী লীগ। তো এই জন্য হচ্ছে যে বিএনপিকে আমরা গভর্নেন্সের জায়গায় সমালোচনা করাটা আমি যৌক্তিক মনে করি, কারণ অন্য জায়গায় আসলে বিএনপি দল আকারে ফিট ইন করে না। তো সেই জায়গাতে যেটা আমরা বারবার বলছি যে বিএনপির ওয়াদা বরখেলাফের জায়গা, যেগুলো সে ডেলিভার করবার কথা সেগুলো করতে পারছে কিনা। বিএনপির মাথায় রাখতে হবে যে এমন একটা সময় সে দায়িত্ব নিয়েছে যখন আসলে অনেকগুলো ঘটনা তার ঘাড়ে চেপে বসেছে। যে ওই যে সেনাপ্রধান দরবারের সময় আয়ুব বাচ্চুর গান বলেছিল না, গাইছিল না, যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে এসে নাজিল হয়েছে আর কি। যে তো ওই রকম অবস্থা হয়েছে আর কি, যে জ্বালানি সংকট বলেন, ইনস্টিটিউশনাল কলাপস যেগুলো বলেন, এগুলোর ঘানি বিএনপিকে টানতে হচ্ছে। বিএনপিকে যেখানে আমরা সমালোচনা করব সেটা হচ্ছে সেই সমস্যাটাকে ম্যানেজ করতে পারছে কিনা। এইটা হচ্ছে বিএনপির সামনে সবচেয়ে বড় পরীক্ষা। এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টেই বিএনপি আসলে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে না। এবং এটার কারণ কি বলবেন? কারণের মোটা দাগে বড় কারণটা হচ্ছে রাজনৈতিক। বাংলাদেশে যেই প্রক্রিয়াতে রাজনৈতিক কর্মী তৈরি হয়, এই কর্মী তৈরির মানে প্রক্রিয়াটা হচ্ছে রাজপথ, মিছিল, মিটিং, মারামারি, দখল, চাঁদাবাজি। এই প্রক্রিয়াটা এমন, এই প্রসেসের মধ্য দিয়ে যে মানুষগুলো নেতা হন, এমপি মন্ত্রী হন, তারা আসলে কোনো গভর্নেন্সের স্কিল ডেভেলপ করে না। এই জন্য দেখবেন যে অনেক বড় বড় নেতা যখন মিনিস্ট্রির দায়িত্ব দিচ্ছেন, সে আর হ্যান্ডেল করতে পারছে না, সে আমলা নির্ভর হয়ে যাচ্ছে, উপদেষ্টা নির্ভর হয়ে যাচ্ছে। এত উপদেষ্টা টেকনোক্র্যাট কেন লাগতেছে? কারণ হচ্ছে যে আসলে যারা পলিটিশিয়ান আছেন তারা এগুলো ডিল করতে পারছেন না। অধিকাংশ মিনিস্ট্রিতেই আপনি ধরেন আমেরিকার রেসিপ্রোকাল ট্যারিফ অ্যাগ্রিমেন্ট নিয়ে আমাদের অনেক অস্বস্তি আছে। আমাদের অনেক জায়গাতে ট্রানজ্যাকশনে ইম্পোজ করা হয়েছে কি করতে পারবো, কী করতে পারবো না। এখন বলেন তো ইংলিশে এই বিষয়টা কনভারসেশন করবার জন্য কয়জন পলিটিশিয়ান আছে? রেলেভেন্ট মিনিস্ট্রি এই কনভারসেশনটা আগাতে পারবে কিনা? আপনি দেখেন গঙ্গার পানি চুক্তি নেগোশিয়েট করতে হবে, এই বছর শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে। আপনি দেখেন তো যে এই রিলেটেড মিনিস্ট্রিতে যারা আছেন তারা সিরিয়াসলি এই যে ওয়াটার ইস্যু, এটার হিস্ট্রি, জাতিসংঘ কনভেনশন, ওয়াটার কনভেনশন যেগুলো আছে, এগুলো লেখাপড়া করে এই বিষয়ে ডিল করবার মতো ক্যাপাসিটি আছে কিনা। এই জন্য দেখবেন যে মানে আপনি জাতীয় সংসদের তর্কগুলো দেখবেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারে চলে যায়, কারণ সে আসলে এটা ডিল করতে পারছে না। ওয়েস্টে পলিটিক্সের জন্য যে কাজটা তারা করে ফেলেছে সেটা হচ্ছে যে আপনার শ্যাডোর আইডিয়া ডেভেলপ করবার কারণে যেটা হয়েছে, নমিনেশন প্রসেসের মধ্য দিয়ে তারা এই জিনিসটা আইডিয়া ডেভেলপ করে। ওখানে সিভিতে বলতে হয় যে আমি নমিনেশন চাচ্ছি এবং তুমি যদি আমাকে দায়িত্ব দাও কোন কোন জায়গাতে আমি তোমাকে কন্ট্রিবিউট করতে পারবো। আপনি দেখেন তো এরকম কোনো প্রসেস আছে কিনা। এখানে দেখবেন যে পার্লামেন্টারি বোর্ড বসে অথবা স্ট্যান্ডিং কমিটি বসে, প্রেসিডিয়াম বসে, সিভিটিভি নেয় এটা। বাট মোটা দাগে রাজনৈতিক সিদ্ধান্ত, কারে কোথায় দিব না দিব, যারা দিতে পারছি না তারা কেমনে ম্যানেজ করব, জেলা পরিষদে দিব না কর্পোরেশনে দিব, এইসব হচ্ছে। তাহলে আপনি দেখেন এই যে বঞ্চনার রাজনীতি, ত্যাগের রাজনীতি, এইটা ডিল করতে করতে যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক মানে পারফরমেন্সের যে পলিটিক্স, এইটা বিএনপি হ্যান্ডেল করতে পারছে না। এবং সেখানে দেখবেন যে বিএনপির মোটা দাগে ব্যর্থতা। এরপরে যেটা সমস্যা যোগ হয়েছে সেটা হচ্ছে ইন্টিগ্রিটি ক্রাইসিস। বাংলাদেশে মোটা দাগে পলিটিশিয়ানরা অসৎ, এইটা দেশের মানুষের একটা ওয়াইড পারসেপশন। নিজেও কিন্তু একজন রাজনীতিবিদ, ওইটা বলতেছি, আমি রাজনীতিবিদ হয়েই বলতেছি। মানুষ আমাদেরকে টাউটবাটপার মনে করে, অসৎ মনে করে যে আমরা চাঁদাবাজি করে ধান্দাবাজি করে টোরে খাই, আমাদের অলমোস্ট কোনো পেশা নাই। মোটা দাগে মানুষ মনে করে যে এটাই হচ্ছে আমাদের পেশা।
এখন অনেস্টি ইন্টিগ্রিটির যদি ক্রাইসিস থাকে গভর্নেন্সে, ওই মানুষটা আসলে গভর্নেন্স ডেলিভার করতে পারবে না। সে ওখানে যেই হলে ধান্দা ফান্দা খুঁজবে, এখানে কন্ট্যাক্ট আছে কিনা, এখানে টেন্ডার আছে কিনা, কোথায় কোনটা দিলে পরে আপনি 2% 5% কমিশন পাবেন। এবং রিসেন্ট এক্সাম্পল দেখেন, আমাদের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী তো আমরা বলি হচ্ছে সালাউদ্দিন ভাইকে। সালাউদ্দিন ভাই বলছেন সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী হচ্ছে শাহ আলম সাহেব, এলজিআরই প্রতিমন্ত্রী। ওনার ছেলে মেয়ে, ওনার কোম্পানি শত শত কোটি টাকার কাজ পাচ্ছে, টেন্ডার পাচ্ছে। ওনাকে যখন জিজ্ঞেস করতেছে এগুলোকে আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করেন কিনা, বলে তো আমি তো কোম্পানি থেকে রিজাইন করছি, এখন আমার কোম্পানি আমার ছেলেমেয়েরা চালায়, ওনারা কাজ পাইলে তো এটা তো আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখতে পাচ্ছি না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, ওনার কোম্পানি নিয়ে কথা আসছে, তার নিজের ইনস্টাগ্রাম পোস্টের মধ্য দিয়ে আসছে $3.4 বিলিয়ন জাপান ইনভেস্ট করবে এখানে ব্রিজ ট্রিজ বানানোর ব্যাপারে, তার লোকাল পার্টনার হিসেবে তাকে নিয়েছে স্ট্যালিয়ন ক্যাপিটাল। এই জায়গাগুলোকে আপনি মনে করছেন যে এই যে 2000 কোটি টাকা এই যে জায়গাটা আছে, সেই জায়গাটা রাজনীতি আকারে সে ডিল করতে পারছে না।